উপস্থিত আছেন। ওনার সঙ্গে সাম্প্রতিক সময়ে কিছু আলোচিত বিষয় নিয়ে আলোচনা করব। আসলে এই সময় আলোচিত বিষয় বলতে তো দুটো আমার যেটা বিবেচনা। একটা হলো রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যে আলোচনা সেটা, আর দ্বিতীয়টা হলো জামাতে ইসলামের এক সংসদ সদস্যের অপকর্মের ঘটনা প্রবাহ। আমরা প্রথমে রাষ্ট্রপতি বিষয়টি কথা বলতে চাই। কারণ আনিস আলমগীর, আপনি জানেন গত দুদিন ধরে রাষ্ট্রপতির পদত্যাগ করা না করা, করলে কবে করবেন, কেন করবেন ইত্যাদি নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে, কনফার্ম কিছু নেই। আবার সালাউদ্দিন আহমেদ সাহেব বলছেন যে ওনারা রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে বলেননি। আসলে বিষয়টা কি, আপনি কিভাবে দেখছেন? আসলে হচ্ছে না? হচ্ছেটা হচ্ছে এটা হচ্ছে একটা ডিজায়ার। উনি ওনার তো 3 বছর পূর্ণ হয়ে গেল। উনি শেখ হাসিনা সরকারের কর্তৃক নির্বাচিত এক রাষ্ট্রপতি। তারপরে মাঝখানে 1.5 বছর ইউনূসের আমল গেল, পরবর্তীতে আরো এখানে 5 মাস গেল। তো সব মিলিয়ে ওনার 3 বছর পার হয়ে এখন আরো বেশি সময় চলে গেছে। তো এই অবস্থা ওনার তো মেয়াদ আরো আছে 28 তারিখ, 2028 পর্যন্ত আছে। তো যেটাই থাকুক, কিন্তু একটা রাজনৈতিক সরকারের নিয়োজিত রাষ্ট্রপতি আর একটা রাজনৈতিক সরকার ইচ্ছে করলে রাখতে পারে, নাও রাখতে পারে। কারণ সরকারের সঙ্গে, সংসদের সঙ্গে, সংসদীয় পদ্ধতি সরকারের বিশেষ করে যে পরিচালনার জন্য রাষ্ট্রপতির সাথে একটা গভীর সম্পর্ক দরকার। বিএনপি যদি মনে করে যে আমাদের গভীর সম্পর্ক নাই, আমরা ওনাকে পরিবর্তন করে সাংবিধানিক ওয়েতে আমরা আরেকজনকে নিয়ে আসতে পারি, তো সেটাতে তো কারো আপত্তি থাকার কথা না। যদিও রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির কোনো বিরোধ হয়েছে আমরা এতদিন পর্যন্ত কোথাও দেখি নাই। ইউনূসের আমলে দুই একটা হালকা পাতলা নিউজ এসেছিল, কিন্তু বিএনপির আমলে পুরোটাই আমার মনে হচ্ছে সৌহার্দ্যপূর্ণ ছিল। তো এই এই অবস্থায় আমরা যেটা চাই সেটা হচ্ছে যে এই সাংবিধানিক সর্বোচ্চ পোস্ট, এটা এই বিদায়টা যেন সৌহার্দ্যপূর্ণ এবং সংবিধান সম্মত হয়। এবং সবাই অপেক্ষা করছে। এখনো আমরা যখন কথা বলছি তখনও কিন্তু এরকম পদত্যাগের কোনো ঘটনা ঘটেনি, কিন্তু ঘটবে এটা প্রায় নিশ্চিত। এটা ও, মানে মিডিয়া বলেন, বঙ্গভবন বলেন, সবাই জানে যে রাষ্ট্রপতি বিদায় নেবেন এবং নতুন রাষ্ট্রপতি আসবেন। নতুন রাষ্ট্রপতি কে আসবেন সেটা বিএনপি এখনো ডিক্লেয়ার করেনি। তবে যে নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি যদি বিদায় নেন তাহলে সেই দায়িত্বটা স্পিকার পালন করেন। এবং তারও একটা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি, স্পিকার থাইল্যান্ডে ছিলেন, ওইখান থেকে তড়িঘড়ি করে উনি আবার দেশে চলে আসছেন। হয়তো আমরা যখন কথা বলছি তখন উনি দেশেই থাকবেন। মানে যখন আপনার ভিডিও যখন পাঠক এই দর্শক দেখছে তখন হয়তো উনি দেশেই। তো পুরো প্রক্রিয়াতে মনে হচ্ছে যে আহ এটা ঘটতে যাচ্ছে। এবং এটা আমার দৃষ্টিতে এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ঘটতে যাচ্ছে। যদিও কিছু রাজনৈতিক দল বা খুচরা পার্টি কতগুলো আছে যেগুলো আহ এইখানে একটু আহ মানে আলগা ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে যে আমরা দাবি করছি ওনাকে পদত্যাগ করতে হবে, আমরা দাবি করছি ওনাকে গ্রেপ্তার করতে হবে। মামার বাড়ির আবদার জাতীয় যে জিনিসগুলো হয় আর কি, ওই মামার বাড়ির আবদার তারা ইউনূসের আমলে করে এসেছিল, কিন্তু তার কোনো কাজ হয় নাই। এবং কারণ কাজ হয় না এই জন্যই যে বিএনপির এখানে বড় ভূমিকা ছিল। বিএনপি জি। কিন্তু গত শেখ হাসিনার আমলের পরে যেটুকু সময় আপনি দেখতে পান সেটা পুরোটাই রাষ্ট্রপতির পক্ষে ছিল। এবং রাষ্ট্রপতিকে সম্মান তারা যথাযথভাবে দিয়েছেন। এবং ইউনূসের এই বেহায়াপনা সরকার এবং এটা দুর্নীতিবাজ, মানে কি কি বলবো আর এগুলা, যা ইচ্ছা তাই স্বেচ্ছাচারী সরকার, এই শব্দটা বেশি হবে অন্যগুলোর থেকে। যে স্বেচ্ছাচারিতা যেভাবে যাচ্ছিল এবং তার যে নীল নকশা এবং জামাতকে ক্ষমতা আনার এবং বিএনপি কে সাইড করার, তো সবগুলো তো বিএনপির কাছে ক্লিয়ার ছিল। তো সেই জন্য বিএনপি সর্বোচ্চ রাষ্ট্রপতি পদে পরিবর্তনকে কখনোই সমর্থন করে নাই এবং তারা বরাবরই রাষ্ট্রপতিকে সমর্থন দিয়ে গেছে। তো সেই প্রেক্ষিতে বিএনপির প্রতি ওনার 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 যে ভালোবাসা আছে সেটাও আমরা দেখতে পাই। আহ এবং উনি এর আগের সরকারের আওয়ামী লীগ সরকারের নিয়োজিত রাষ্ট্রপতি, তাদের প্রতিও তার কিছু কৃতজ্ঞতা বোধ তো অবশ্যই আছে। কারণ ওনার লাইন অফ থটস এবং রাজনৈতিক চিন্তা সবগুলোই তো আওয়ামী লীগের সাথেও মিল আছে। তো জি। সর্বশেষ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এটা যাতে শান্তিপূর্ণ হয় এবং জাতি যাতে আরেকটা মানে বদনামের সম্মুখীন না হয়। আচ্ছা, একটা কথা, সেটা হলো গিয়ে ধরেন আমরা তো দেখলাম যে বিএনপি যদি
ক্ষমতা নিচ্ছে আজকে থেকে 5 মাস আগে, ফেব্রুয়ারিতে। বিএনপি যদি মার্চে চাইতো, অথবা তাদের প্রথম অধিবেশনে হয়েই চাইতো যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে, কারণ এই রাষ্ট্রপতি তো নিজে থেকেই বলেছিলেন যে বিএনপি চাইলে আমি পদত্যাগ করব। উনিও কিন্তু কোনো ধরনের মানে আপনার গাইড কিন্তু করেননি। তো তুই তখনই চাইতো, তাহলে তখনই উনি পদত্যাগ করতে পারতেন। তাহলে তো বিএনপি গত 2টা অধিবেশনে একজন নতুন তাদের রাষ্ট্রপতি পেতেন। কিন্তু আমার প্রশ্নটা যে ঠিক এই সময়টাই কেন? অনেকে বলছেন, আমি এটা আপনাকে বলি আমার যে মনের কথাটা, অনেকে এমনও বলছেন যে শেখ হাসিনা যখন ঘোষণা দিল যে আমি দেশে ফিরে আসবো, সেই ঘোষণার সঙ্গে কি সরকার কি একটু অস্বস্তি বোধ করছে যে শেখ হাসিনা যদি আসে, এখন শেখ হাসিনা সরকারের সময় যিনি রাষ্ট্রপতি হয়েছেন তার থাকাটা একটু অস্বস্তিকর, এমন কিছু কি হতে পারে? না, আমার কাছে এগুলো মনে হয় বুলশিট, এগুলো কোনো মানে নেই। আর একটা খবর রটছে যে উনি শেখ হাসিনার সাথে ওনার টেলিফোনে কথা হয়েছে। ভাই, রাষ্ট্র যদি না চায়, রাষ্ট্রপতি কিছুই করতে পারে না, এইটুকু কমন সেন্স থাকা উচিত। রাষ্ট্রপতি যে জিনিসটাতে স্বাক্ষর করবেন সেটাও তো তৈরি করে দিতে হবে, সেটা তো আইন মন্ত্রণালয় থেকে যেতে হবে। রাষ্ট্রপতির কি দপ্তর এগুলো করতে পারে? রাষ্ট্রপতি দপ্তর তো করে না, ওইখানে তো খালি সিল সাপ্পর মারার কাজ করে। তো যে সমস্ত গর্দভ গুলো আসলে প্রক্রিয়া জানে না, তারা এই ধরনের কথাবার্তা বলে বেড়ায়। আর আপনি যেই কথাটা বলেছেন আমাকে যে এটা এই মাসে নয়, এই মাসে কেন, এটা বোধহয় ক্যালকুলেটিভ। এই জিনিসটার একটা গুরুত্ব আছে, যেটা সেটা হচ্ছে যে আমাদের যে কেয়ারটেকার গভর্নমেন্ট আসে, কেয়ারটেকার গভর্নমেন্ট যে তিন তিন বছর থাকা, সরকার যদি চলে যাচ্ছে তাহলে সরকারের সঙ্গে তো সরকারের যেই রাষ্ট্রপতি থাকবে উনারও হয়তো 5 বছর মেয়াদে চলে যাবেন। তো সেই প্রেক্ষিতে কেয়ারটেকার গভর্নমেন্ট আমলে যখন শুরু হবে, তখন যাতে তাদের নিজস্ব নিয়োজিত বা অ্যাপয়েন্টেড রাষ্ট্রপতি থাকতে পারেন, সেটার হয়তো একটা কারণ হতে পারে। তবু যত কিছুই হোক, ওই সময়ও রাষ্ট্রপতি থাকুক আর যে থাকুক, ওই সময় কেয়ারটেকার গভর্নমেন্টের হেডেই তখন প্রধান হয়, সবকিছু ওনার হাতেই থাকে। রাষ্ট্রপতি সবসময়, আমরা এমন এক অবস্থা এটাতে তৈরি করেছে, এটা স্টাম্প ছাড়া কিছুই না। এটা জাস্ট একটা স্টাম্প তৈরি করে যাচ্ছে, আর একটা সাংবিধানিক মর্যাদা, এটা সম্মান করা। কিন্তু গত 2 বছর ধরে আমরা তো রাষ্ট্রপতি যে মর্যাদা পাওয়ার কথা সাংবিধানিক পোস্ট হিসাবে, মানে কেতাবি মূল্য যেটা পাওয়ার, সেটা তো মোটেও পান নাই। উনি আছেন, অপমানও আছে, আবার উনি যে কেতাবি মূল ইয়েতে যেটুকু পাওয়ার সেটুকু তো উনি পান নাই। অনেকগুলো উদাহরণ আমি এখানে দিতে পারি, একটু যাওয়ার মতো এই সমস্ত মানে এই জিনিসগুলো আমি আবার আলোচনা করে পরিবেশটা নষ্ট করতে চাই না। আমি চাই যে জি। এটা বিদায়টা যাতে শান্তিপূর্ণ হয় এবং সৌহার্দ্যপূর্ণ হয়। এবং আমরা রাষ্ট্রপতি কে আছেন সেটা আমরা সবসময়, আমি এটা বহুবার বলেছি, রাষ্ট্রপতি পদে কে আছেন, পার্সন কে, সেটা বিষয় বিষয় না। আমরা আসলে রাষ্ট্রপতি পদটাকে গুরুত্ব দেব। সাংবিধানিক ভাবে রাষ্ট্রের সর্বোচ্চ শীর্ষ পদ এটা। তো আমি যদি এটাকে অপমান করি, তাহলে আমার রাষ্ট্রকে অপমান করা হয়। এবং যারা এটা করতে যায়, তারা আসলে রাষ্ট্রকে অপমান করে, তাদের মূর্খতাকে কেন্দ্র করে। এটা অনেকে একটু মানে রসিকতা করেও বলছেন, অথবা সিরিয়াসলিও বলছেন, যে তারা বলছেন যে রাষ্ট্রপতি যদি এই সময় চলে যান, অথবা রাষ্ট্রপতির চলে যাওয়ার আলোচনাটা এই সময় ওঠার ফলে আলটিমেটলি লাভবান হলো জামাত ইসলাম। কারণ জামাত ইসলামের একজন আপনার সংসদ সদস্যকে নিয়ে গত কয়েকদিন ধরে বেশ আলোচনা হচ্ছিল। সরস আলোচনা বলেন, অথবা নাজুক আলোচনা বলেন, যেভাবে বলেন, লজ্জার ব্যাপার ছিল। তো সে আলোচনাটা এখন একটু ধামাচাপা পড়বে হয়তো রাষ্ট্রপতির এই ঘটনাকে আমি করি। তো এটা ঠিক কিরাম জানি না, আপনি হয়তো বলতে পারবেন। আর আপনি পাশাপাশি জামাতের ওই সংসদ সদস্য গাজী সাহেব, তো ওনার যে কর্মকাণ্ড, সেটা নিয়ে আমাদের রাজনীতির যে চরিত্রটা, যে রাজনীতিবিদদের যে চরিত্রটা মানুষের সামনে উঠে আসে, আপনি কিভাবে দেখবেন এটাকে? আপনার সঙ্গে আমি একমত যে এই যেই হাইপে এই ঘটনাটা উঠেছিল, রাষ্ট্রপতিকে দিয়ে, রাষ্ট্রপতির এই ঘটনাগুলো দিয়ে সেটাকে এটা কাটানো হয়ে গেছে। এখন সোশ্যাল মিডিয়া বলেন আর মেইন স্ট্রিম মিডিয়া বলেন, লিড নিউজ আছে এইটা, ওই জামাতের এমপির কেলেঙ্কারিটা শেষ হয়ে গেছে, ওইটা ওইটা নিয়ে আর মানুষের মাথা মাথা নাই। অথচ আজকেও আমি দেখেছি, মানে গতকালও আমি দেখেছি যে ওনার নতুন ভিডিও বের হয়েছে। উনি যে শুধুমাত্র এই আহ, যে মহিলাকে বিয়ে করছে বলছেন, সেকেন্ড ম্যারেজ,
ওইটা না, উনার উনার এই চরিত্র সম্পর্কে আরো দেখা যাচ্ছে লিফটে জড়াজড়ি আর অন্য মহিলা আরেকজন। তারপরে উনি যে বাড়িতে এই মেয়েটা গিয়েছিল সেখানকার এলাকাবাসী বয়ান যেগুলো উঠে এসেছে সেগুলো তো ভয়াবহ। ওরা তো বলছে এই লোক দীর্ঘদিন ধরে এইসব বাড়িতে যাইতো। এত লো ক্লাস মেন্টালিটি কিভাবে হয়েছে জানি না, কোনো এই সমস্ত এলাকায় গিয়ে এই সমস্ত অপকর্ম করা। যে মগবাজার মনে হচ্ছে ওনাদের জন্য সেফ প্লেস মনে করছে বোধহয়, মগবাজার যেহেতু জামাতের একটা ট্যাগ ট্যাগ ওয়ার্ল্ড মগবাজার। তো সেফ ওয়ার্ল্ডে উনি সেফ ছিলেন না। উনি ভাবেন নাই যে এতগুলো সিসিটিভি ক্যামেরা, এত টিভি রাস্তার ক্যামেরা ওনাকে এভাবে ধরবে। এবং সে মহিলাগুলো বলতেছিল যে বহুবার আসছে এবং এটা নিয়ে কথা হয়েছে। এবং এখানে আরো একটা মহিলার বয়ানে দেখলাম ওই ওই মেয়ের মা বাবাকেও দোষী করছে, যে মেয়েটা উনি আসে গাড়ি নিয়ে বসে থাকেন আর মেয়েকে যে উঠিয়ে দেন, যে এটা কি তার তার ফ্যামিলি জানে না? আমি গতকাল না পরশু একটা টক শোতে বলছিলাম যে এই ঘটনাটা, যে আমি প্রথম ভিডিওটা যেটা লিক হয়েছে, যেটা সিসিটিভি ক্যামেরার যে ভিডিও, সেখানে বোঝা যাচ্ছে যে এটা তো এদের সম্পর্কটা নতুন না, এটা অভ্যস্ততা। মানে শুধু চাকরির জন্য গেছে করে হচ্ছে তা না, দেখা যাচ্ছে যে এটা অভ্যস্ততা আছে। দুইজনের বডি ল্যাঙ্গুয়েজে ওইটা মনে হলো আজকে। ওই মানে ওই ওই মহিলার ভিডিও দেখার পর, মানে বাইরের প্রতিবেশীদের ভিডিও দেখার পর আমি আমার চিন্তা সম্পর্কে নিশ্চিত হলাম যে ওর বডি ল্যাঙ্গুয়েজে আমি বলেছিলাম অভ্যস্ততা, তো এটাই মনে হচ্ছে। কারণ ওই ফ্যামিলির উপর ব্লেম করছে যে এই মেয়েটা কিভাবে গেল। তো সবচেয়ে রাজনৈতিক ভাবে এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। কারণ এত নিচে নামা উচিত না। এবং আমাদের এই হুজুর শ্রেণী যখন এই সমস্ত অপকর্ম করছেন এবং স্ত্রীকে বাধ্য করছেন, স্ত্রীকে ঢাল হিসাবে ব্যবহার করছেন, স্ত্রীকে বুকে পাথর নিয়ে স্টেটমেন্ট দিতে বাধ্য করছেন। এবং এই ভদ্র মহিলাকে দেখবেন, এই নজরুল সাহেবের এর ওয়াইফকেও দেখবেন একটি স্টেটমেন্ট দিচ্ছে, কি কষ্টে পড়ছেন উনি। এবং এইভাবে যদি যেখানে সেখানে যদি ধরা পড়ে, ধরা পড়ার পর যদি বিয়ে করে, তাহলে তো হয়তো বহু এরকম তাহলে বহু কাণ্ড ঘটবে। প্রত্যেকটা বউ হিসাব করে যেন সব বউগুলো এখন হাজির হবে যে আমার সাথে ঘটছিল, আমার সাথে ঘটছিল। এগুলো সামাল দিবে কি করে? এবং কত ভণ্ডামি দেখেন, যে বিয়ে নামে করেছে সেটাতে 17ই জুলাই লিখেছে। আবার 17 ইনি জুন, যে স্টেট, হ্যাঁ 17 জুন, জুন 17 জুন, না, 17 শুনেন 6 কথা, জুন। আপনি আমাকে শুনেন। উনি হ্যাঁ, উনি যে স্টেটমেন্ট দিয়েছেন, একটা ফেসবুক স্টেটমেন্ট, সেখানে দেখবেন জুন। হ্যাঁ, তারপরে ইয়েতে যে কাবিননামা হচ্ছে সেখানে জি। লিখেছে জুলাই। তারপরে এটা আবার ও স্বাক্ষর করেছে 22 তারিখে। তো এখানেও 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 গোঁজামিল আছে। এবং লোকজন যখন ধরছে তখন বলতেছে যে এটা আমার আত্মীয়, এবং তখন বলছে আবার এই প্রথম আসছি। আবার আবার এটাও স্বীকার করছে মেয়েটা চাকরির জন্য এসছে। যাই হোক, জামাত একটা পয়েন্ট এখানে পেতে পারে। প্রথমে গড়িমসি করলেও শেষ পর্যন্ত ওনাকে বহিষ্কার করেছে। এবং আমি রাইট, আমি চেয়েছিলাম যে জামাত এই প্রসঙ্গে কি করে, কিন্তু বহিষ্কার করলেও এই ভদ্রলোক তো রয়ে যাচ্ছে পার্লামেন্টে যেভাবে ইয়ে আছে, 70 ধারা 66 ধারা পার্লামেন্টের। এগুলো এগুলো যে ধারাগুলোতে আহ ওনাকে স্বতন্ত্র হিসেবে থাকার পারমিশন দেয়। যদি না এখন সংসদ নিজে একটা কমিটি করে ওনাকে এই সমস্ত অপকর্মের জন্য সাজা না দেয়। জামাতে ইসলাম সম্ভবত আহ, নির্বাচন কমিশনে অলরেডি এটা জানিয়েছে এবং তার সিসি দিয়েছে বোধহয় ইয়েকে, এটাকে বলে স্পিকারকে। তো অনেকে আবার বলছে এটা তো স্পিকারের কাছে পাঠানো উচিত ছিল, সিসি যাবে ইয়ের কাছে। তো জানি না এটা লিগ্যাল ফর্মটা আসলে কি হওয়া উচিত। এটা কি আসলে নির্বাচন কমিশনের প্রথম দেওয়া উচিত না স্পিকারকে দেওয়া উচিত? বাট যেটাই হোক না কেন, ওনার ওনার সদস্যপদ খুব সহজে যাচ্ছে না। এর আগে আমরা দেখেছি এরকম দল বহিষ্কার করলেও যে আহ, আইনগত সুযোগ সুবিধা নিয়ে এরা টিকে গিয়েছে। এখানে একমাত্র উপায় হচ্ছে পার্লামেন্ট যদি নিজেরা ডিসিশন নেয়, নিজেরা কমিটি করে তাদের মান ইজ্জত বাঁচানোর জন্য যদি এরকম একটা সংসদ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেন তাহলে ঠিক আছে।
আর রাজনৈতিকভাবে যে জিনিসটা এটা আছে, যে জিনিসটা আপনি বলতে বললেন, সেটা হচ্ছে জামাতের এটা যে একটা হিপোক্রেট রাজনৈতিক দল, এবং ইসলাম বিক্রি করে যে খায়, ইসলাম বিক্রি করে যে জান্নাতের টিকিট বিক্রি করে, এগুলো এগুলো মানুষের মধ্যে এখন আরো বেশি আলোচনা হচ্ছে। কারণ ইলেকশনের আগে যেভাবে ওনারা এক্সপ্লয়েট করেছে পাবলিককে, যেভাবে ধর্মান্ধতা এবং যেভাবে ধর্ম বিক্রি করেছে, এবং নিজেদেরকে একটা ধর্মীয় রাজনৈতিক দল হিসাবে মানে ইয়েতে প্রেজেন্ট করার চেষ্টা করেছে, প্রজেক্ট করার চেষ্টা করেছে, সেটা কিন্তু এখন চরম বিপর্যয়কর অবস্থা বলতে হবে। এবং জামাতের যে জোট ছিল, এই জোট থেকেও তো কিছু লোক বের হয়ে এখন আবার নতুন একটা জোট করতেছে, যদিও সিদ্ধান্তটা আরো আগে থেকে। তো ইসলামী রাজনীতির বড় একটা মেরুকরণ হবে এখানে শাসনতন্ত্র আন্দোলন, যারা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, তাদের একটা জোট আছে আলাদা, তারা তো থাকছেই। তো সবগুলো মিলিয়ে ইসলামিস্টদের উপর এক ধরনের খড়ক নেমে এসেছে, এবং স্বাধীনতা বিরোধী চক্র যে অত বড় বড় কথা বলতো, এবং সব কাজে এই ভারতীয় দালাল, আওয়ামী লীগ, এই যে ন্যারেটিভ তৈরি করা, প্রগতিশীল সমাজকে এই যে সব গড়ে শেখ হাসিনা দালাল বানিয়ে দেওয়া, এই এই ন্যারেটিভ থেকেও তারা একটু মানে ইয়ে হবে আর কি, মানুষ এগুলো আর খাবে না। এখন সবচেয়ে বড় যে জিনিসটা বাংলাদেশে এখন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে শেখ হাসিনা আমলে মুক্তিযুদ্ধকে আপহোল্ড করে উনি মুক্তিযুদ্ধকে ভালো করেছেন কি খারাপ করেছেন, সেটা একটা বিরাট আহ আহ, বিতর্কের বিষয়। কিন্তু এই যে রাজাকারদের আবির্ভাব এবং স্বাধীনতা বিরোধীদের আবির্ভাব এবং এদের চরিত্র, এগুলো জনমনে মানে ইয়ে হওয়ার পর, প্রকাশিত হওয়ার পর, আর 24-এর যে গণ অভ্যুত্থানের পর কতিপয় ছাগল ব্যারিস্টার যেভাবে মুক্তিযুদ্ধকে অপমান করছিল, আমি এটা আপনাকে এর আগেও বলেছি, যে মুক্তিযুদ্ধকে যে অপমান করছিল, তাতে পাবলিক যে এদের উপর ক্ষিপ্ত হয়েছে, যে এরা যে এখন মুক্তিযুদ্ধের পুনর্জন্ম হবে আবার এই দেশে এত বছর পরে মুক্তিযুদ্ধকে নিয়ে আবার মুক্তিযুদ্ধ রাজনীতি যারা করে তারা স্বপ্ন দেখতে পারে। কারণ মানুষ, নতুন প্রজন্ম আবার নতুন করে চিন্তা করবে যে এতদিন ধরে তাদেরকে যেভাবে দেখানো হয়েছিল আর যে বলা হয়েছিল, সেটা 24-এর অভ্যুত্থানের পর এদের চেহারা দেখে মানুষ বুঝে গেছে। আচ্ছা, আমি একটা আলোচনা আমার একদম শেষ পর্যায়ে চলে এসেছি, ছোট করে আপনি যদি বলতেন। দেখেন, জামাতের এই এমপি সাহেব এই কর্মকাণ্ড নিয়ে, ন্যাক্কারজনক কর্মকাণ্ড নিয়ে আমি খুব একটা জিনিস লক্ষ্য করলাম, গত 3-4 দিন ধরে এই ঘটনা ঘটছে, কিন্তু জামাত একটা অ্যাকশন নিল। এই ঘটনার কোন নিন্দা আমি কোন পলিটিক্যাল পার্টির মধ্যে দেখলাম না, এবং তাদের যে জোট, যে নির্বাচনী জোটের যে শরিক এনসিপি, তারাও এটা নিয়ে কোনো শব্দ উচ্চারণ করলো না। আমার কথাটা হলো যে একজন এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন এই ধরনের কর্মকাণ্ড অপকর্মের সঙ্গে জড়িত হয়, সেটা নিয়ে তো পলিটিক্যাল পার্টিগুলো উদ্বিগ্ন হওয়ার একটা সুযোগ থাকে, নিন্দা করার একটা সুযোগ থাকে, কিন্তু কেউ কিছু বলল না, না বিএনপি, না এনসিপি, না অন্য কেউ। কেন? এটা ওরা করবে কি? কারণ জামাত যা কিছু করে ওদের বিরুদ্ধে তো কিছু বলতে পারে না। আমাদের বাইরে, দেশের বাইরে পালিয়ে থাকা ইউটিউবার গুলা, যেগুলাতে কি বলবো আর, যে এই সমস্ত যাদের জন্মের ঠিকানা ঠিক নাই, এরা এটাকে ঢাকার জন্য এখন যারা জামাত বিরোধী আছে তাদের চরিত্র হনন করতেছে, ওদের চরিত্র নিয়ে কোনো কথা বলে না, কারণ ওদের বাপ লাগে। তো এরা সব সময় এরকম। এবং এই ইয়েটা আপনার এনসিপি কিভাবে করে, এনসিপি তো এটাকে আবার প্রটেকশন দেওয়ার চেষ্টা করে, বরং ওরাও তো এটা নিয়ে কোনো কথা বলবে না। এনসিপি কে যে বরাবর বলা হয় যে জামাতের বি টিম, যে এই তারা তো এটা থেকে বেরিয়ে আসতে পারছে না, তাদের তো বেরিয়ে আসার জন্য বহু স্টেপস নেওয়া দরকার ছিল, বহুবার সুযোগ ছিল, সেটা তো তারা কাজে লাগায় না। তারা বরাবরই জামাতের পৃষ্ঠপোষক হিসাবে থাকতে চায়, এবং এখনো পর্যন্ত যখন এটার সমালোচনা করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গতকাল পর্যন্ত বলেছিলাম যে 2-3 দিনের মধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ উনি পদত্যাগ করতে পারেন, কিন্তু দেখা গেল ঠিক একদিনের মধ্যে উনি পদত্যাগ করলেন। আজকে শুক্রবার 24শে জুলাই উনি পদত্যাগ করেছেন। উনি 2023-এর 24শে এপ্রিল দায়িত্ব নিয়েছিলেন, আর 2026-এর 24শে
জুলাই পদত্যাগ করলেন। ওনার মেয়াদ কিন্তু ছিল 2028 এপ্রিল পর্যন্ত। তো উনি প্রায় 2 বছর আগেই, 2 বছর একটু কম হবে, 2 বছরের আগেই উনি পদত্যাগ করলেন। এবং কালকে আমরা যা ভেবেছিলাম যে উনি স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করবেন, কারণ রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার যে পদ্ধতিগুলি আছে তার মধ্যে যদি দ্রুত পদত্যাগ করতে হয় তাহলে এই যে নিজে থেকে পদত্যাগ করা স্বাস্থ্যগত কারণ দেখিয়ে অথবা অন্য কোনো কারণ দেখিয়ে, সেটাই হলো সবচেয়ে সহজ এবং দ্রুত গতিতে হয়ে থাকে। এর মানে হচ্ছে ওনাকে বেশ দ্রুত গতিতেই নিজের পদ ছাড়ার ব্যাপারটা কনফার্ম করতে হয়েছে। প্রশ্ন হচ্ছে কেন এই তাড়াহুড়া? কিছুটা তাড়াহুড়া যে হয়েছে তা আমার কোনো সন্দেহ অন্ততপক্ষে নাই, অনেকেরই নাই। আমি আমার যত কলিগ, যত বন্ধুবান্ধব যারা আছেন বিভিন্ন পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ পর্যায়ে, তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি। রাষ্ট্রপতির দপ্তরেরও অনেকের সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগ আছে। আমি কালকেও তাদের সঙ্গে যোগাযোগ করেছি, আজকেও করেছি। সব মিলিয়ে যেটা হলো সেটা রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন কেবলমাত্র নিজের ইচ্ছায় তা নয়, ওনাকে পদত্যাগ করতে আসলে বলা হয়েছিল। তো কেন ওনাকে বলা হলো? স্বাভাবিক হতেই পারে, কিন্তু সরকারের সঙ্গে রাষ্ট্রপতির দুজন তো দু দলের। আমাদের শাহাবুদ্দিন সাহেব তো কখনোই বিএনপি করেননি, ওনার জীবনে একদিনের জন্য উনি বিএনপি করেননি। উনি সারা জীবন আওয়ামী লীগের লোক ছিলেন। আওয়ামী লীগের লোক হিসেবে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসেছেন এবং উনি আওয়ামী লীগের যে সরকার প্রধান ছিলেন শেখ হাসিনা, তার কাছে এতটাই গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন যে তার দলের অনেক সিনিয়র লিডারকে বাদ দিয়ে ওনাকে এনে রাষ্ট্রপতি বানানো হয়েছিল। তো শেখ হাসিনার এরকম একজন ঘনিষ্ঠ লোককে বিএনপি রাষ্ট্রপতি হিসেবে মাথার উপরে রাখতে চাইবে না, এটা তো খুব অস্বাভাবিক কোনো বিষয় না। অন্ততপক্ষে বাংলাদেশে যে পলিটিক্যাল কালচার আছে সেই কালচারে এটাই স্বাভাবিক ছিল এবং সেই ঘটনাটা ঘটবে, আজ হোক কাল হোক ঘটবে। কিন্তু আমার প্রশ্ন হলো যে এই ঘটার ক্ষেত্রে কোনো তাড়াহুড়া হলো কিনা। আমরা যখন জানতে পারলাম বিষয়টা যে উনি চলে যাচ্ছেন, তারপরে 2 থেকে 3 দিনের মধ্যে উনি চলে গেলেন। মানে 2 থেকে 3 দিনের মধ্যে কানা ঘুষা কিন্তু বুধবার থেকে আমরা পাচ্ছিলাম। বুধবার থেকে মোটামুটি আমরা সবাই জানতাম যে উনি চলে যাচ্ছেন। তো মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে ওনাকে চলে যেতে হলো কেন? দেখেন, তাড়াহুড়ার বিষয়টা আরও বলি। উনি আজকে স্পিকারের কাছে ওনার পদত্যাগপত্র জমা দিয়েছেন। জমা দেওয়ার পর স্পিকার একটা প্রেস কনফারেন্স করেছেন। স্পিকার খুবই ভদ্র ভাষায় ওনার কথা বলেছেন যে উনি স্বাস্থ্যগত কারণ দেখে উনি চলে যাচ্ছেন এবং সাংবিধানিক নিয়ম অনুযায়ী স্পিকার এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব নিয়েছেন এবং এই জন্য ওনাকে আলাদা করে কোনো শপথ নিতে হয় না। কারণ উনি যখন স্পিকারের দায়িত্বটা নেন, সবসময় এটা নিয়ম, যখন কেউ স্পিকারের দায়িত্ব নেয় তখন স্পিকার যে যে পদগুলোর জন্য ভারপ্রাপ্ত দায়িত্ব নিতে পারে সেগুলোর শপথ একসঙ্গে হয়ে যায়। কাজেই উনি তড়িঘড়ি করে ভারপ্রাপ্ত হিসেবে, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বটা নিয়েছেন অলরেডি। প্রশ্ন হলো, স্পিকার কিন্তু কালকে পর্যন্ত দেশে ছিলেন না। স্পিকার গিয়েছিলেন থাইল্যান্ডের ব্যাংককে ওনার কিছু ব্যক্তিগত চিকিৎসা এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য। 19 তারিখে ঢাকা থেকে গিয়েছিলেন এবং ওনার ফেরার কথা ছিল 26শে জুলাই। শিডিউল কিন্তু এটা যে 19শে জুলাই যাবেন, ব্যক্তিগত কাজ সারবেন, চিকিৎসা স্বাস্থ্য পরীক্ষা করাবেন, তারপরে 26শে জুলাই চলে আসবেন। তো উনি কিন্তু ওনার শিডিউলেরও 2 দিন আগে চলে আসছেন। কেন আসছেন? এই দায়িত্বটা নেওয়ার জন্য। তো এখন 2 দিন কেন অপেক্ষা করতে পারলো না সরকার? 2 দিন অপেক্ষা তো করতেই পারতো, তা সব কিছু স্বাভাবিক হতো, এই ধরনের প্রশ্ন উঠতো না। হয়তো সরকার বলবে না আমরা তাকে আনিনি, উনি নিজেই 2 দিন আগে চলে আসছেন, এটা হতে পারে, কিন্তু আমি অস্বীকার করছি না। চিকিৎসা হয়ে গেছে, স্বাস্থ্য পরীক্ষা হয়ে গেছে, ওনার ব্যক্তিগত কাজ তাড়াতাড়ি হয়ে গেছে, বিদেশে থাকতে চান নাই, দেশে চলে আসছেন, হতে পারে। এবং এসে দেখলেন যে প্রধান প্রেসিডেন্ট তার কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য অপেক্ষা করছে, হতে পারে এগুলো। কিন্তু এই যে হতে পারাটা, এর মধ্যে এত বেশি কাকতালীয় ব্যাপার স্যাপার কাজ করছে যে মানুষের মনে সন্দেহ আসে। অথচ আমরা গতকালকে দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে পদত্যাগের জন্য প্রেসিডেন্টের উপর তার সরকারের পক্ষ থেকে কোনো চাপ দেওয়া হয়নি। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, উনি বলছেন না, কোনো চাপ দেওয়া হয়নি। এবং এটাই কিন্তু স্বাভাবিক। এই সরকারের সঙ্গে
আমাদের শাহাবুদ্দিন সাহেবের যে সম্পর্ক আমরা দেখেছি গত 5 মাসে, এখানে চাপাচাপির কোনো আসলে বাস্তবতাই নাই। কারণ সরকারের সকল চাহিদা নির্দ্বিধায় শাহাবুদ্দিন সাহেব পালন করে গেছেন। সরকার যা যা বলেছেন, যেভাবে যেভাবে বলেছেন, সেভাবে সব কিছু উনি পালন করেছেন। কাজে এখানে চাপের কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। প্রেশার দিতে হবে কেন, তাড়াহুড়া করতে হবে কেন? কিন্তু বাস্তবে তো তাড়াহুড়া হলো তো। কারণ স্পিকারকে 2 দিন আগে নিয়ে আসা, এর মধ্যে ওনাকে ওটা জমা দেওয়া, এটা তো হলো। আচ্ছা, আমরা বরং একটা কাজ করি, আমরা বরং একটু দেখি যে পদত্যাগপত্র উনি কী লিখেছেন। সেটা নিয়েও কিন্তু নানা ধরনের বিতর্ক এরই মধ্যে হচ্ছে। শাহাবুদ্দিন সাহেব পদত্যাগপত্র যেটা দিয়েছেন, ওর উনি কারণ হিসেবে উল্লেখ করেছেন যে উনি কী বলেছেন সেটা আমি আপনাদের একটু পড়ে শোনাই হুবহু। কালকেও আমি বলেছিলাম এটাই বলবেন, উনি ওটাই বলেছেন যে আমি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছি। খুব সবগুলো রোগী জটিল। আমার বাইপাস সার্জারি হয়েছে হৃদযন্ত্রে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি নামক রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে আমি মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যাই। রোগসমূহের প্রাদুর্ভাবে শারীরিক ও মানসিক অসামর্থ্যতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। দেখুন, রাষ্ট্রপতির কাজ কি বাংলাদেশে? রাষ্ট্রপতির আসলে বাংলাদেশে একবার আমাদের একজন সাবেক রাষ্ট্রপতি বলেছিল যে কবর জিয়ারত করা ছাড়া, কবর জিয়ারত এবং বিভিন্ন প্রতিষ্ঠানের অনুষ্ঠানের ফিতা কাটা ছাড়া আসলে রাষ্ট্রপতির তেমন কোনো কাজ নেই। আমাদের সংবিধানই রাষ্ট্রপতিকে এত গুরুত্বহীন করে রেখেছে। রাষ্ট্রপতি যা কিছু করবেন সব কিছু প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে করবেন। ওনাকে পরামর্শের বাইরে কিছু করতে পারবেন না। উনি নিজ দায়িত্বে মাত্র 2টো কাজ করতে পারেন। একটা হলো প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রীকে নিয়োগ দিতে পারেন। এই কাজটা, এই 2টা কাজ করতে পারেন। এটার মধ্যে ওনার জন্য কারো প্রধানমন্ত্রীর পরামর্শ লাগে না। উনি নিজ দায়িত্বে এই 2টা কাজ করতে পারেন। এছাড়া আর কোনো কাজ, যত কাজ উনি করবেন সব কিছু প্রধানমন্ত্রীর পরামর্শে উনি করবেন। কাজে ওনার যে খুব বিশাল কোনো দায়িত্বপূর্ণ কাজ করতে হয়, যে অসুস্থ হলে করতে পারবেন না, আমার কাছে তা মনে হয় না। বরঞ্চ ওনার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন এবং রোগগুলো যদি জটিল হয়, উনি যদি রাষ্ট্রপতি থাকেন তাহলেই বরং ওনার চিকিৎসাটা খুব ভালো হবে। কারণ এখন তো ওনাকে চিকিৎসা করতে হবে নিজ দায়িত্বে। আর রাষ্ট্রপতি হলে তো সরকারি খরচে চিকিৎসাটা করতে পারতেন এবং সেটা সর্বোচ্চ চিকিৎসা উনি করতে পারতেন। কাজে উনি তো বলতে পারতেন আমার এই রোগগুলো আছে, আমি চিকিৎসাগুলো শেষ করে নেই, তারপরে আমি পদত্যাগ করবো। তা তো বলেন নাই। উনি বলেছেন যে এই রোগের কারণে আমি চলে যাচ্ছি। ঠিক আছে, আমি এটাকে আমি অবশ্যই খুবই সৌজন্যতাপূর্ণ কাজ বলে মনে করি। উনি নিজে মনে করছেন যে আমি রাষ্ট্রের অর্থের অপচয় করতে চাই না, আমার চিকিৎসা আমিই করব, আমি এই দায়িত্ব পালন করব না। কিন্তু একটা প্রশ্ন আমি এখানে একটু করতে চাই, সেটা হলো উনি এর আগে আরও 2টো প্যারা লিখেছেন। সেই প্যারাগুলিতে উনি কী বলেছেন? উনি 5ই আগস্ট থেকে উনি কী কী করেছেন তার একটা সবিস্তার বর্ণনা উনি দিয়েছেন। উনি বলেছেন যে 5 আগস্ট 2024 ছাত্র জনগণ অভ্যুত্থানের মুখে তৎকালীন সরকারের পতনের পর দেশে শাসনতান্ত্রিক ও সাংবিধানিক সংকটের সৃষ্টি হয়। সাংবিধানিক সংকট থেকে উত্তরণের অভিপ্রায়ে সংবিধানের 106 অনুচ্ছেদের ক্ষমতা বলে আমি রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত কামনা করি। অতঃপর বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শক্রমে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করি। অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলসমূহের পরামর্শক্রমে জাতীয় সংসদে সাধারণ নির্বাচন আয়োজন করে। এই কথাটা তার পদত্যাগপত্রে লেখার দরকারটা কি? এর সঙ্গে পদত্যাগের কী সম্পর্ক আছে? দেখুন, জামাতে ইসলামের একজন গুরুত্বপূর্ণ নেতা এবং খুব বাংলাদেশের স্বনামধন্য একজন আইনজীবী মিস্টার শিশির মনির, তিনিও কিন্তু এই প্রশ্নটাই করেছেন যে এই কথাটা এখানে অপ্রাসঙ্গিক কিনা। আবার
উনি আরেকটা কথা লিখেছেন, এরপরে যে প্যারাটা উনি লিখেছেন সেটা হলো নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বর্তমান সরকার গঠিত হয়ে সরকার পরিচালনা করছে। বর্তমানে সরকারি দল ও বিরোধী দল গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে জাতীয় সংসদে নিজ নিজ দায়িত্ব পালন করছে। আমার সুদৃঢ় ও ইতিবাচক ভূমিকার কারণে দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি। দেশে কতটুকু সাংবিধানিক বিপর্যয় ঘটেছে কিংবা ঘটেনি এটা নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করতে পারি, কিন্তু উনি দাবি করেছেন যে কোনো সাংবিধানিক বিপর্যয় যে ঘটেনি এর জন্য ওনার একটা ভূমিকা আছে। তো ওনার কি ভূমিকা ছিল এই সময়? উনি তো রাষ্ট্রপতি হয়েছেন 2023 সালে। 23 সাল থেকে 2024 অগাস্ট পর্যন্ত ওনার কি ভূমিকা এটা নিয়ে উনি একটা কথাও বলেন নাই। উনি বলেছেন 2024 থেকে শেষ দিন পর্যন্ত উনি কত ইতিবাচক ভূমিকা রেখেছেন সেটা উনি স্মরণ করিয়ে দিয়েছেন। কেন? এই জায়গাটায় কিন্তু একটা বেসিক পয়েন্ট আছে, আপনারা চিন্তা করেন, বুঝেন। হয়তো অনেকে বলবেন যে উনি এই সরকারের কাছ থেকে চলে যাওয়ার পরও এক ধরনের সহানুভূতি, এক ধরনের আনুকূল্য আশা করেন, সেই জন্য উনি সরকারকে বলেছেন যে আপনার জন্য তো আমি ত্যাগ কম স্বীকার করি নাই, আপনার কথা মতো শেষ ত্যাগটাও করলাম, সেটা কি পদত্যাগ করলাম, অতএব আমাকে আপনি ভুলে যেন না। এটা হতে পারে, কিন্তু আমি বলছি না, কিন্তু আমার রাষ্ট্রপতির জন্য মায়া লাগে এই কারণে এই ভদ্রলোক পারতেন আরও আগেই, মানে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পরে উনি দায়িত্ব ছেড়ে দিতে পারতেন। আগে হয়তো ছাড়েননি, অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছাড়লে পরে উনি হয়তো মবের কবলে পড়তে পারতেন। এই সরকার দায়িত্ব নেওয়ার পরে উনি বলতে পারতেন যে এনাফ ইজ এনাফ, হয়েছে, আপনারা এখন একটা গণতান্ত্রিক গভর্নমেন্ট এসেছে, আমি চলে যাই, আমি থাকাটা স্বাচ্ছন্দ্য বোধ করছি না। কারণ ওনার তো একটা রাজনৈতিক আদর্শ আছে, সেই রাজনৈতিক আদর্শের সঙ্গে তো বিএনপির কোনো মিল নেই ভাই, এটা তো রিয়েলিটি। তো উনি চলে যেতে পারতেন, কিন্তু উনি যাননি। উনি শেষ পর্যন্ত থাকার চেষ্টা করেছেন। যখন ছেড়েছেন আর থাকতে পারেননি বলেই ছেড়েছেন। আচ্ছা, কেন পারেননি আমরা একটু ভাবি। দেখুন, আমি বেশি দূর যাব না, আমি কিন্তু কয়েকটা ঘটনা বলবো। আপনারা জানেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর আসতেছেন এই মাসে, আর 3-4 দিন পরেই, মানে 28 তারিখে ওনার আসার কথা। এই লোকের কাজটা কি আসলে? এই যে ডোনাল্ড লু ছিলেন একজন, আমরা শুনেছিলাম হাসিনার আমলে আসতেন মাঝে মাঝে, অনেক কিছু তছনছ করে দিয়ে গেছেন। এই ডোনাল্ড লু যে কাজটা করতেন ঠিক সেই কাজটাই কিন্তু এই সার্জিও গোর করেন। সার্জিও গোর কিন্তু আসলে যুক্তরাষ্ট্রের ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত, কিন্তু একই সঙ্গে তিনি মানে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উনি যুক্তরাষ্ট্রের বিশেষ দূত, মানে যে কাজটা ডোনাল্ড লু করতেন উনি একই সঙ্গে দুটো পোস্ট হোল্ড করেন, মানে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত। তার মানে এই রিজিয়নে উনি যুক্তরাষ্ট্রের স্বার্থটাকে সমুন্নত রাখার চেষ্টা করেন, বার্গেইন করেন। উনি কিন্তু এই গত কয়েকদিন আগে উনি ফিলিপিন্সে গিয়েছিলেন, ওখানে যে উনি ওই বিভিন্ন রকম কাজকর্ম করেছেন। তো উনি আসছেন, তো ওনার আসার সঙ্গে কি শাহাবুদ্দিন সাহেবের দ্রুত চলে যাওয়ার কোনো সম্পর্ক আছে? থাকতে পারে। আবার অন্যভাবে যদি আমি বলি যে ভারতের